আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজেদুল হক রাজীব, এসিএমএ। আজকে আমরা আলোচনা করব জয়েন্ট এন্ড বাই প্রোডাক্ট কস্টিং এর পার্ট 1-এ আমরা আলোচনা করছি মেইনলি জয়েন্ট প্রোডাক্ট কস্টিং সম্পর্কে। জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের মধ্যে মেইন প্রোডাক্ট যে প্রোডাক্ট আর সেই প্রোডাক্টের কিভাবে আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে পারি, কোন কোন মেথড অ্যাভেলেবেল, সেই ব্যাপারে পার্ট 1-এ আলোচনা করা হয়েছে। আজকে পার্ট 2-তে আমরা আলোচনা করব বাই প্রোডাক্ট কি এবং বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্ট কিভাবে হতে পারে, ক্যালকুলেশন কেমন হতে পারে, কিংবা জার্নাল কি হতে পারে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমরা বাই প্রোডাক্ট সম্পর্কে যেটা আমরা বলতে পারি যে বাই প্রোডাক্ট কি। আহ, যখন এমন কোনো সিচুয়েশন হবে যেখানে আহ, একাধিক প্রোডাক্ট তৈরি হবে, যেখানে একটা মেইন প্রোডাক্ট থাকবে আর একটা থাকবে লো ভ্যালু প্রোডাক্ট। মেইন প্রোডাক্টটাকে আমরা বলতে পারি যে প্রোডাক্টটার সেলস ভ্যালুটা অনেক হাই থাকবে, সেটাকে বলবো মেইন প্রোডাক্ট। আর যে ভ্যালুটার সেলস প্রোডাক্টটা অনেক বেশি লো থাকবে কম্পেয়ার করে যদি আমার মেইন প্রোডাক্টের তুলনায়, সেটাকে আমরা বলবো বাই প্রোডাক্ট। সো এই বাই প্রোডাক্ট বলতে আমরা বোঝাচ্ছি যেটা টোটাল সেলস ভ্যালুটা রিলেটিভলি বা কম্পারেটিভলি লো হবে, সেটাকে আমরা বলতেছি বাই প্রোডাক্ট। সো বাই প্রোডাক্টের জয়েন্ট প্রোডাকশন প্রসেসে বাই প্রোডাক্টের কি ইম্প্যাক্ট, সেটা আমরা জানবো। যদি এক্সাম্পল স্বরূপ বলি, যেমন একটা টিম্বার যেটা জয়েন্ট কস্ট অত শুরুতেই ছিল 2,50,000 টাকা জয়েন্ট কস্ট, যেটা স্প্লিট অফ পয়েন্টের পূর্বের কস্ট। এই টিম্বার থেকে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, একটা হলো ফাইন গ্রেড লাম্বার আর একটা হলো উড চিপস। এই ফাইন গ্রেড লাম্বারটাকে বলা হচ্ছে যে মেইন প্রোডাক্ট, যেটা 50,000 বোর্ড ফিট পাওয়া যায়। উড চিপস যেটা, সেটা হলো 4,000 কিউবিক ফিট, যেটাকে আমরা বলতেছি বাই প্রোডাক্ট। এবং এই 50,000 যেটা, সেটার ভ্যালু অনেক হাই থাকবে এই জন্য, এবং এটার ভ্যালুটা অনেক কম থাকবে। সো এই ফাইন গ্রেড লাম্বারটাকে বলা হচ্ছে মেইন প্রোডাক্ট, এবং উড চিপস যেটা, সেটা হলো লো লো ভ্যালুর অর্থাৎ বাই প্রোডাক্ট। সো এই মেন প্রোডাক্ট হয় হলো উদ্দেশ্য, যে প্রোডাক্টটা তৈরি করে সেটি মেন প্রোডাক্ট, এবং এর এই মেন প্রোডাক্ট তৈরি করতে গিয়ে কিছু প্রোডাক্ট চলে আসে, বা যেখান থেকে রেভিনিউ সোর্স হতে পারে, রেভিনিউ ইনকার্ড হতে পারে, যেটাকে আমরা বলতেছি বাই প্রোডাক্ট। সো যখন বাই প্রোডাক্ট চলে আসে, তখন এই বাই প্রোডাক্টের জন্য একটা অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে, যেটাকে আমরা বলতে পারি বাই প্রোডাক্টটাকে দুই ধরনের মেথডে করা যায় অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্ট। একটাকে বলা হচ্ছে প্রোডাকশন মেথড, একটাকে বলা হচ্ছে সেলস মেথড। প্রোডাকশন মেথড হলো যেখানে বাই প্রোডাক্টটাকে রিকগনাইজ করা হয় প্রোডাকশনের সময়, যখন প্রোডাকশনটা কমপ্লিট হবে তখনই বাই প্রোডাক্টটাকে রিকগনাইজ করা হবে। সেলস মেথড বলা হচ্ছে যখন প্রোডাক্টটা সেল হবে, তখন যে ওই বাই প্রোডাক্টটাকে রিকগনাইজ করা হবে। তাহলে বাই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা লো ভ্যালু, সেটাকে বাই প্রোডাক্ট বলা হয়। এবং বাই প্রোডাক্টটাকে রিকগনাইজের জন্য দুইটা মেথড অ্যাভেলেবেল, একটা হলো প্রোডাকশন মেথড, একটা হলো সেলস মেথড। প্রোডাকশন মেথডে যে জার্নালগুলো হয়ে থাকে এবং সেলস মেথডে যে জার্নালগুলো হয়ে থাকে, এগুলোকে আমরা পাশাপাশি দেখেছি। যেখানে আমরা যদি বলি যে আমরা নিশ্চয়ই জানি যে কস্ট ফ্লো যখন হয়, অর্থাৎ ম্যাটেরিয়াল, লেবার কিংবা অন্যান্য আদার ডিরেক্ট কস্ট গুলো আমাদের ওয়ার্কিং প্রসেসে যায়। সেজন্য আমরা ধরে নিলাম 2,50,000 টাকা, অর্থাৎ ওয়ার্কিং প্রসেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল কিংবা ভেরিয়াস অ্যাকাউন্টস পেয়েবল 1,50,000 যোগ 1,00,000 2,50,000 টাকা। অর্থাৎ আমার ওয়ার্কিং প্রসেসে 2,50,000 টাকা চলে গেল। সেই 2,50,000 থেকে আমরা নিশ্চয়ই, যখন আমরা কস্ট ফ্লো গুলো জানি, সেখান থেকে এটা চলে যায় ফিনিশ গুডে। সো ওয়ার্কিং প্রসেসটা ক্রেডিট হয়ে ফিনিশ গুড ডেবিট হবে। এই ফিনিশ গুড ডেবিট যখন হচ্ছে, তখন এটাকে দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হলো বাই প্রোডাক্টের জন্য, একটা হলো মেন প্রোডাক্টের জন্য। মনে রাখতে হবে, আমরা এই পাশে লেফট সাইডে যেগুলো দেখতেছি, এগুলো হলো প্রোডাকশন মেথড। অর্থাৎ প্রোডাকশন মেথড বলতেছে যে যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হবে, অর্থাৎ প্রোডাক্টটা কমপ্লিট হবে, তখনই ওই বাই প্রোডাক্টটাকে রিকগনাইজ করে দেওয়ার জন্য। এই জন্য আমরা ওয়ার্কিং প্রসেস ক্রেডিট করে ডেবিটে বাই প্রোডাক্টটাকে, যেমন হতে পারে এটা 4,000 সেফটি, 1 টাকা করে 4,000 টাকার ভ্যালুটাকে ডেবিট করে দিলাম, অর্থাৎ রিকগনাইজ করলাম। অন্যদিকে আমরা যখন ডান দিকে তাকাই, যেটা হলো সেলস মেথড, এই সেলস মেথডে যখন আমরা ফিনিশ গুডে, ওয়ার্কিং প্রসেস থেকে ফিনিশ গুডে ট্রান্সফার করি, তখন আমরা টোটাল টাকা 2,50,000 টাকা ফিনিশ গুডে মেইন প্রোডাক্টে ট্রান্সফার করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বাই প্রোডাক্টে রিকগনাইজ করব না, যখন আমরা প্রোডাক্টটাকে ট্রান্সফার করতেছি। পরবর্তী যখন সেলস এর সময়, আমরা জানি পারপেচুয়াল মেথড অনুযায়ী সেলস এর জন্য আমরা দুইটা জার্নাল দিই। একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। এবং অন্যদিকে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর জন্য জার্নাল দিই, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুড ক্রেডিট। সো যখন আমরা প্রোডাকশন মেথডে করব, তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের যতটুকু সেলস হয়েছে, অর্থাৎ 40,000, মেন প্রোডাক্ট 40,000, 50,000 মধ্যে 50, 40,000 সেল হয়েছে। এবং বাই প্রোডাক্ট 2,000-এর মধ্যে, এই 4,000-এর মধ্যে 1,200 ফিট সেল হয়েছে। সেগুলোর জন্য আমরা জার্নাল দিয়ে দেবো, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। একটা বাই প্রোডাক্টের জন্য, একটা মেন প্রোডাক্টের জন্য। কিন্তু আমাদের যে কস্ট অফ গুডস সোল্ড আমরা খেয়াল করি, এখানে আমরা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং ফিনিশ গুড ক্রেডিট করব শুধুমাত্র মেন প্রোডাক্টের জন্য।
মেন প্রোডাক্টে আমাদের যখন আমরা ফিনিশ করে ট্রান্সফার করছিলাম তখন 2,46,000 টাকা ট্রান্সফার করছিলাম। অলরেডি সেখানে ছিল 50,000 ফিট। সে 50,000-এর মধ্যে আমাদের 40,000 যেহেতু সেল করা হয়েছে, সো 2,40,000 50,000 দিয়ে ভাগ দিয়ে 40,000 দিয়ে গুণ দিলে আমরা 40,000-এর জন্য কতটুকু কষ্ট হচ্ছে সেটাকে ডেবিট করব। অন্যদিকে যখন আমরা সেলস মেথড করব, সেলস মেথড যেহেতু পূর্বে আমাদের বাই প্রোডাক্টটাকে রিকগনাইজ করতেছে না, এখন এসে আমরা সরাসরি সরাসরি শুধু ওই বাই প্রোডাক্টে যতটুকু সেল করব শুধু ততটুকু রিকগনাইজ করব। অর্থাৎ এই পিরিয়ডে আমরা 1,200 টাকা সেল করছি, এই জন্য 1,200 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। অন্যদিকে মেন প্রোডাক্টের জন্য, কারণ পূর্বে আমাদের শুধুমাত্র মেন প্রোডাক্ট রিকগনাইজ হয়েছে, সেই মেন প্রোডাক্টের জন্য আমরা জার্নাল দিয়ে দেবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট এবং কস্ট অফ গুডস ডেবিট, ফিনিশ গুড ক্রেডিট। এক্ষেত্রে আমাদের কস্ট অফ গুডস সোল্ড আমরা যখন ডেবিট করতেছি, পূর্বে আমরা 2,46,000 টাকা থেকে আমরা পরবর্তীতে কস্ট অফ গুডস সোল্ডে সেই অনুযায়ী অনুপাতিক হারে 40,000 জন্য নিয়েছি। এক্ষেত্রে যেহেতু আমাদের কস্ট অফ গুডস ফিনিশ গুডস ছিল 2,50,000, পুরোটাই মেন প্রোডাক্ট, অর্থাৎ আমরা যেহেতু বাই প্রোডাক্ট আলাদা করি নাই, তাহলে এই মেন প্রোডাক্টটা 2,50,000 টাকা অনুযায়ী আমরা 50,000 দিয়ে ভাগ দিয়ে 40,000 দিয়ে গুণ দিয়ে 2,00,000 টাকাকে পাঠিয়ে দেবো আমাদের কস্ট অফ গুডস। সো আমাদের প্রোডাকশন মেথডের জার্নালগুলো হয় বাম দিকে অনুযায়ী, এবং সেলস মেথডের জার্নালগুলো হয় আমাদের রাইট কলামে যেভাবে করা আছে সেই অনুযায়ী। সো আমরা এভাবে আমাদের বাই প্রোডাক্টটাকে জার্নালাইজ করতে পারি। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব এগুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এবং জার্নালগুলো আরো বিস্তারিত দেখার চেষ্টা করব। যদি একটা এক্সাম্পল ঠিক এমন হয়ে থাকে যেখানে বলা হচ্ছে যে 1,20,000 পাউন্ড, 1,20,000 পাউন্ড যেটা টোটাল ক্রয় খরচ হলো 6 লক্ষ টাকা। আমরা যে 1,20,000 পাউন্ড হতে পারে কোনো উড নিয়েছে, যেটা দিয়ে আমরা টেবিল চেয়ার বা অন্য একটা প্রোডাক্ট এক্স নামক একটা প্রোডাক্ট বের হয় আমাদের সেখান থেকে। তো টেবিলের জন্য আমাদের টোটাল কস্ট হয়েছে 6 লক্ষ টাকা এই 1,20,000 পাউন্ডের জন্য, যেটা যে কোনো কিছু হতে পারে। আম, অথবা আমরা এটা অন্য যে কোনো মেজারমেন্ট দিয়ে কনসিডার করতে পারি, যেখানে আমরা মেন প্রোডাক্ট দুইটা পেয়েছি, টেবিল এবং চেয়ার্স, এবং অন্য একটা প্রোডাক্ট পেয়েছি এক্স নামক, যেটাকে আমরা বলতেছি বাই প্রোডাক্ট। সো 1,20,000 কোয়ান্টিটির জন্য 6 লক্ষ টাকা খরচ হয়েছে। এই খরচটা হয়েছে আমার এই তিনটা প্রোডাক্টের জন্য, মেইন এবং বাই প্রোডাক্টের জন্য। সো আমরা বলতে পারি এটা হলো আমার স্প্লিট অফ এর পূর্বের খরচ, যেটাকে আমরা বলতেছি জয়েন্ট কস্ট। সো আমরা প্রশ্ন থেকে বুঝলাম জয়েন্ট কস্ট হলো আমাদের টোটাল 6 লক্ষ টাকা। এই জয়েন্ট কস্ট হচ্ছে মেইন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের জন্য। মেইন প্রোডাক্ট যেহেতু দুইটা, যেখানে বলা আছে প্রোডাকশন হচ্ছে 30,000 কোয়ান্টিটি, সোল্ড হচ্ছে 25,000 কোয়ান্টিটি, সো ইন্ডিং ইনভেন্টরি 5,000। এবং চেয়ারের ক্ষেত্রে বলা আছে 90,000 প্রোডাকশন, 80,000 সোল্ড এবং ইন্ডিং ইনভেন্টরি 10,000 টাকা। বাই প্রোডাক্টের ক্ষেত্রে 6,000 প্রোডাকশন, 5,000 সোল্ড, 1,000 আমার ইন্ডিং ইনভেন্টরি। এবং প্রতিটার যদি আমরা সেলস করি তাহলে সেলস প্রাইসটা দেওয়া আছে। যেমন যদি মেন প্রোডাক্ট টেবিল 12 টাকা করে, চেয়ার 8 টাকা করে, এবং বাই প্রোডাক্ট 1 টাকা করে আমরা সেল করতে পারি। প্রশ্নে বলা আছে এজিউম করো যে অ্যালোকেট জয়েন্ট কস্ট ইউজিং সেলস ভ্যালু এট স্প্লিট অফ মেথড। অর্থাৎ এই 6 লক্ষ টাকাকে যখন অ্যালোকেট করা হবে তখন বলা হচ্ছে যে সেলস ভ্যালু এট স্প্লিট অফ মেথডে করতে। সেটা অন্য কোনো মেথডও বলতে পারতো, ফিজিক্যাল মেজার বা কিংবা অন্য মেথড। এবং বলা হচ্ছে অ্যাকাউন্টস ফর বাই দ্য বাই প্রোডাক্ট ইউজিং দ্য প্রোডাকশন মেথড অ্যান্ড সেলস মেথড। অর্থাৎ এটা অ্যাকাউন্টস করতে হবে প্রোডাকশন মেথড এবং সেলস মেথডে। আমরা জানি যে বাই প্রোডাক্টের জন্য আমরা দুইটা মেথড অ্যাভেলেবেল, একটা হলো প্রোডাকশন মেথড, একটা সেলস মেথড, এবং উভয় মেথডে আমাদেরকে করতে হবে। তার মানে শুরুতে আমাদেরকে স্প্লিট অফ মেথডে জয়েন্ট কস্টকে অ্যালোকেট করতে হবে। পরবর্তীতে আমাদের বাই প্রোডাক্টের যখন ট্রিটমেন্ট দেবো সেক্ষেত্রে প্রোডাকশন মেথডও করতে হবে, সেলস মেথডও করতে হবে। প্রশ্নটি জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ডিং ইনভেন্টরি এবং ক্রস মার্জিন ফর ইচ প্রোডাক্ট। অর্থাৎ ক্রস মার্জিন এবং ইন্ডিং ইনভেন্টরি কত হবে দুইটা প্রোডাক্টের, সেটা আমাদের জানতে চাচ্ছে। সো আমরা জানি এখানে যেহেতু দুইটা মেথডের কথা বলা হয়েছে, একটা হলো প্রোডাকশন মেথড, একটা হলো সেলস মেথড। এবং শুরুতে আমাদেরকে অবশ্যই জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে হবে। সো আমরা শুরুতে যদি জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করি সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কোন মেথডে আমরা করলাম। আমরা যেহেতু এখানে প্রথমত প্রোডাকশন মেথড হতে পারে, অর্থাৎ প্রোডাকশন মেথডও হতে পারে। যদি আমরা প্রোডাকশন মেথড অনুযায়ী করি তাহলে সিনারিটা কেমন হয় সেটা দেখবো। অন্যদিকে যদি আমরা সেলস মেথডে করি তাহলে সিনারি কেমন হবে সেটা দেখবো, পাশাপাশি আমরা দেখবো। সো যদি আমরা প্রোডাকশন মেথডে করি, সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ মেথডে আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করাটা দেখবো। সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রোডাক্ট হলো দুটো, টেবিল আর একটা হলো চেয়ার, অর্থাৎ মেইন প্রোডাক্ট গুলোকে নিয়ে আমরা কনসিডার করতেছি, টেবিলস অ্যান্ড চেয়ার্স। সো এটা একটা টোটাল থাকবে।
তো আমরা জানি যে সেলস ভ্যালু একটা স্প্লিট অফ মেথডে, অর্থাৎ আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করা এই মুহূর্তে দেখবো। যেহেতু আমাদের প্রথম পার্টে বলা হচ্ছে জয়েন্ট কস্টটাকে অবশ্যই অ্যালোকেট করতে হবে, দুইটা মেথডই, প্রোডাকশন এবং সেলস মেথড, এবং বাই প্রোডাক্টটাকে সেই অনুযায়ী আমাদের দুইটা মেথডে কনসিডার করতে হবে। শুরুতে আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করি। আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেটে আমরা আমাদের প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছি যে সেলস ভ্যালু এট স্প্লিট অফ মেথডে কিভাবে অ্যালোকেট করতে হয়। এখন আমরা আবারও দেখি সেলস ভ্যালু এট স্প্লিট অফ ভ্যালু। এই যে স্প্লিট অফ এর সেলস ভ্যালুতে ভ্যালু কত সেটা আমরা প্রথমত দেখবো, বের করতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে ওয়েট করতে হবে, ওয়েট বের করতে হবে। সো টেবিলের ক্ষেত্রে আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে যে এক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্রোডাকশন প্রডিউস হয়েছিল 30,000 বা সোল্ড হয়েছে 25,000, অর্থাৎ স্প্লিট হবে 30,000 প্রোডাক্ট প্রডিউস হয়েছে। সো আমাদের 30,000 কোয়ান্টিটিকেই কনসিডার করতে হবে, অর্থাৎ 25,000 কোয়ান্টিটি কনসিডার করা যাবে না, আমাদের 30,000 টোটাল কোয়ান্টিটিকে কনসিডার করতে হবে। তো 30,000 ইন্টু 12, যদি 12 টাকা করে সেল করি তাহলে আমরা 3,60,000। ঠিক তেমনি যদি আমরা চেয়ার 90,000 ইউনিট প্রডিউস হয়েছে, 80,000 সোল্ড হয়েছে, কিন্তু আমরা যদি স্প্লিট অফ পয়েন্টকে কনসিডার করে ওয়েট করবো, তো স্প্লিট অফে যা ম্যানুফ্যাকচার হয়েছে তাহাকে আমাদের সেলস ভ্যালুতে কনসিডার করতে হবে। সো 80,000 প্রতিটাকে 8 টাকা করে সেল করলে আমরা 6,40,000 টাকা পাবো। অর্থাৎ আমরা টোটাল 3,60,000 যোগ 6,80,000, 10 লক্ষ টাকা পাওয়া যাবে। তো এখানে 90,000 টাকা হবে, যেহেতু 90,000 টাকা আমাদের প্রোডাকশন হয়েছে, অর্থাৎ 10,80,000 যেটা পাওয়া যাবে সেলস ভ্যালু একটা স্প্লিট। এই পর্যায়ে আমরা ওয়েটিং করব। ওয়েটিংটা আমরা করি কিভাবে, নিশ্চয়ই আমাদের মনে আছে যে টেবিল থেকে টেবিলে যত টাকা সেটাকে আমরা ডিভাইড দিব টোটাল টাকা থেকে, অর্থাৎ 3,60,000 টাকাকে ডিভাইড দিব 10,80,000 টাকা দিয়ে। ঠিক তেমনি চেয়ারে যত টাকা আমাদের পেলাম ইন্ডিভিজুয়ালি সেটাকে টোটাল দিয়ে ডিভাইড দিব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের ওয়েট। যে ওয়েট দুটা যোগফল হবে 1, সেই ওয়েট অনুযায়ী আমাদেরকে জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে হবে। জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে হবে। ঠিক, এটা প্রোডাকশন মেথড এবং সেলস মেথড, দুই মেথডে এই পর্যন্ত আমাদের সেম। তাহলে এই জন্য আমরা হুবহু কপি করে নিলাম, প্রোডাকশন মেথড এবং সেলস মেথড দুই মেথডে সেম। অর্থাৎ প্রোডাকশন এবং সেলস মেথডে দুই মেথডে আমাদের এইভাবে এই পর্যন্ত আমাদেরকে করতে হবে। এই পর্যায়ে আমাদেরকে জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে হবে। আমরা শুরুতে দেখি প্রোডাকশন মেথডে জয়েন্ট কস্টটাকে আমরা কিভাবে অ্যালোকেট করব, তারপরে আমরা দেখবো সেলস মেথডে আমরা কিভাবে অ্যালোকেট করব। সো আমরা অলরেডি কিছুক্ষণ পূর্বে আলোচনা দেখেছিলাম যে জয়েন্ট কস্ট আমার 6 লক্ষ টাকা। সেক্ষেত্রে এবং এই 6 লক্ষ টাকার মধ্যে আমার এই তিনটা প্রোডাক্ট আছে, একটা মেইন প্রোডাক্ট দুইটা এবং একটা বাই প্রোডাক্ট। তো যখন আমরা প্রোডাকশন মেথড করব, আমরা বলেছিলাম যে প্রোডাকশন মেথডে বাই প্রোডাক্টকে রিকগনাইজ করা হয়। প্রোডাকশন মেথডে বাই প্রোডাক্টকে রিকগনাইজ করা হয় যখন প্রোডাক্টটা কমপ্লিট হয়। যখন প্রোডাক্টটা কমপ্লিট হয়, সো যেহেতু প্রোডাক্টটা যখন কমপ্লিট হয় তখনই রিকগনাইজ করা হয়, তাহলে আমরা বলতেছি এট টাইম অফ কমপ্লিটেড। কমপ্লিটেড, যখন এটা কমপ্লিটেড হয় তখনই যদি রিকগনাইজ করা হয়। সেটাকে রিকগনাইজ বলতে বোঝাচ্ছে যে যতটুকু বাই প্রোডাক্ট আছে যা ম্যানুফ্যাকচার করা হলো, এই ম্যানুফ্যাকচার বাই প্রোডাক্টকে সেলস ভ্যালু দ্বারা, অর্থাৎ 1 টাকা করে যদি সেল করি তাহলে আমরা টোটাল সেলস ভ্যালু পাবো 6,000 টাকা। এই 6,000 টাকা আমার জয়েন্ট কস্টটাকে কমিয়ে ফেলবে। অর্থাৎ টোটাল যেহেতু আমার কস্ট, জয়েন্ট কস্ট ছিল 6 লক্ষ টাকা, যেহেতু আমরা এখন এই মুহূর্তে প্রোডাকশন মেথড ফলো করতেছি, প্রোডাকশন মেথড বলতেছে যখনই কস্ট হবে, যখনই ম্যানুফ্যাকচার হবে বাই প্রোডাক্টের টাকা টোটালটা আমরা তখনই রিকগনাইজ করব। রিকগনাইজ করার অর্থ হলো 6,000 কোয়ান্টিটিকে 1 টাকা করে সেল করলে 6,000 টাকা ভ্যালু পাবো। এটাকে আমরা এখনই অ্যাজাম্পশন করবো এই 6,000 টাকা ভ্যালু আমরা পাবো। যেহেতু পাবো, তার মানে আমার এই জয়েন্ট কস্ট, এই প্রোডাকশন মেথডে জয়েন্ট কস্ট সেক্ষেত্রে 6 লক্ষ টাকা থেকে 6,000 টাকা কম হবে। এই 6,000 টাকা মাইনাস হবে, কারণ হলো এটা আমাদের জয়েন্ট কস্ট আমাদের বাই প্রোডাক্ট থেকে আমরা সেল করে পেয়ে যাব। তাহলে প্রোডাকশন মেথডের সাথে সাথে আমাদের রিকগনাইজ হয়ে গেল বাই প্রোডাক্ট, যার কারণে আমার এই মুহূর্তে জয়েন্ট কস্ট হলো 5,94,000 টাকা। কিন্তু এই কাজটাই যদি আমরা সেলস মেথডে করি, তখন আমাদের জয়েন্ট কস্ট হবে 6 লক্ষ টাকায়, কখনো কোনো কিছু মাইনাস হবে না, টোটাল 6 লক্ষ টাকায় জয়েন্ট কস্ট। কারণ সেলস মেথডে যখন সেলস হবে তখন রিকগনাইজ, অর্থাৎ যখন আমরা জয়েন্ট কস্টে অ্যালোকেট করতেছি তখন নিশ্চয়ই কোনো কিছু সেলস হচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদের 6,000 টাকা মাইনাস হবে না। তাহলে প্রোডাকশন মেথড অনুযায়ী আমাদের এই 5,94,000 টাকা জয়েন্ট কস্ট, এই 5,94,000 টাকাকে 5,94,000 টাকাকে আমরা অ্যালোকেট করবো টেবিল এবং চেয়ারের মধ্যে, অর্থাৎ 5,94,000 ইন্টু ওয়েট।
আবার 5,94,000 মাল্টিপ্লাই ইন্টু চেয়ারের ওয়েট, এই দুইটার যোগফল আমাদের হবে হলো 5,94,000 টাকা। কিন্তু যখন সেলস মেথডে করব, তখন আমাদের জয়েন্ট কস্ট থাকবে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকাকে আমরা ওয়েট দিয়ে, টেবিল ওয়েট দিয়ে প্রথম দিব। পরবর্তীতে আবার 6 লক্ষ টাকাকে চেয়ারের যে ওয়েট সে অনুযায়ী করবো। তাহলে দুইটার যোগফল হবে আমাদের 6 লক্ষ টাকা। তাহলে আমরা দেখলাম প্রোডাকশন এবং সেলস মেথডে, সেলস ভ্যালু এট স্প্লিট অফ পয়েন্টে পার্থক্য কি, যেখানে আমাদের বাই প্রোডাক্টের কোনো কোনো প্রবলেম থাকবে, কোনো ম্যাথে কোনো ইস্যু থেকে যাবে। তাহলে আমরা প্রোডাকশন মেথড এবং সেলস মেথডে জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করে দেখলাম। এই পর্যায়ে আমাদেরকে পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ইন্ডিং ইনভেন্টরি এবং গ্রস মার্জিন ফর দিস প্রোডাক্ট। অর্থাৎ আমরা দেখব যে ইন্ডিং ইনভেন্টরি এবং গ্রস মার্জিন কত প্রত্যেকটা প্রোডাক্টের। সো আমরা জানি, যদি আমরা এটা দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে, তাহলে আমরা বের করব ইন্ডিং ইনভেন্টরি কি এবং গ্রস মার্জিন কত। তাহলে আমাদের টার্গেট ইন্ডিং ইনভেন্টরি অ্যান্ড গ্রস মার্জিন বের করা। সো আমরা এখন বের করব। তো এক্ষেত্রে আমরা আমরা জানি যে আমরা যদি আমাদের প্রথমত ক্রস মার্জিন বের করতে গেলে রেভিনিউ প্রয়োজন হয়। রেভিনিউ থেকে মাইনাস হয় কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড এই ম্যাথে আমাদের শুধুমাত্র জয়েন্ট কস্টের কথাই বলা হয়েছে, অন্য কোনো কস্টের কথা বলা হয় নাই। তাহলে আমরা বলতে পারি একটাই কস্ট রিলেভেন্ট। কখনো কখনো আমাদের ফার্দার প্রসেসিং কিংবা অন্যান্য কস্ট থাকতে পারে, কিন্তু এই ম্যাথে শুধুমাত্র একটা কস্ট আছে, জয়েন্ট কস্ট। তো আমরা যেহেতু দুইটা প্রোডাক্ট, আমাদের মেইন প্রোডাক্ট হলো টেবিল এবং চেয়ার্স। সো আমরা এখন টেবিল এবং চেয়ারের ইন্ডিং ইনভেন্টরি জানবো এবং গ্রস মার্জিন জানবো। টেবিল এবং চেয়ারের ইন্ডিং ইনভেন্টরি এবং গ্রস মার্জিন জানবো। যদি আমরা শুরুতে প্রথমত আমরা প্রথম আমরা যেহেতু আমাদের দুইটা মেথডে করতে হবে, অর্থাৎ প্রোডাকশন মেথড এবং সেলস মেথড, তাহলে আমরা প্রথমত প্রোডাকশন মেথড ফলো করে আমাদের ফিগার কতটুকু দাঁড়ায়, অর্থাৎ গ্রস মার্জিন কি হয় সেটা আমরা দেখবো। তাহলে আমাদের রেভিনিউ থেকে কস্ট অফ গুডস বাদ দেবো। এই কস্ট অফ গুডস বলতে আমরা বুঝাচ্ছি জয়েন্ট কস্ট। যেহেতু এখানে ইন্ডিং ইনভেন্টরি আছে, তাহলে কস্ট অফ গুডস যা আছে সেখান থেকে আমাদের লেস করতে হবে ইন্ডিং ইনভেন্টরি। কারণ ইন্ডিং ইনভেন্টরি যদি আমরা মাইনাস না করি, তাহলে আমাদের প্রকৃতপক্ষে রেভিনিউর সাথে সম্পর্কিত যতটুকু কস্ট অফ গুডস সেটা পাওয়া যাবে না। ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করতে হবে। যদি ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করার পরে যা পাবো সেটাই আমাদের প্রকৃত কস্ট অফ গুডস সোল্ড। সেই কস্ট অফ গুডস সোল্ড থেকে, অর্থাৎ রেভিনিউ থেকে সেই কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা মাইনাস করব, তখন আমরা পাবো হলো গ্রস মার্জিন। অর্থাৎ যদি এটা হয় আমাদের রেভিনিউ, মাইনাস করব এখানে যা পাবো কস্ট অফ গুডস, তাহলে আমরা পেয়ে যাবো গ্রস মার্জিন। এই কাজটা আমাদের প্রোডাকশন এবং সেলস মেথড উভয় মেথডই সেম হবে। শুধু পার্থক্য যে এখানে হবে সেটা আমরা অবশ্যই দেখাবো। সেলস মেথড সেম হবে। তাহলে আমরা একটু দেখি প্রোডাকশন মেথডে আমার ইন্ডিং ইনভেন্টরি এবং গ্রস মার্জিন কত হয়। প্রথমত রেভিনিউ কনসিডার করলে, আমাদের যদি রেভিনিউ কনসিডার করি, তাহলে প্রশ্নে বলা আছে যে 30,000 মধ্যে 25,000 সেলস হবে। তাহলে আমরা বলতে পারি 25,000 সোল্ড, প্রতিটা 12 টাকা করে। প্রশ্নে বলা আছে 12 টাকা করে। শেয়ারের কথা বলা আছে 90,000 প্রোডাকশন করছে, এই 90,000-এর মধ্যে 80,000 সেলস করবে, প্রত্যেকটা 8 টাকা করে। তাহলে আমরা পাবো 6,40,000 টাকা। আমরা যদি এটাকে টোটালে দেখতে চাই, তাহলে আমরা বলবো যে টেবিল যোগ চেয়ার, অর্থাৎ আমাদের টোটাল হলো 9,40,000 টাকা। এখন কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা বের করতে চাই, আমরা এভাবে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমাদের যেহেতু এখানে রিলিভেন্ট কস্ট অফ গুডস জয়েন্ট কস্ট, তাহলে প্রোডাকশন মেথড অনুযায়ী জয়েন্ট কস্ট কত হলো আমরা সেটা দেখবো।
আমরা অলরেডি যে পূর্বে আমরা করছি যে যখন প্রোডাকশন মেথডে জয়েন্ট কস্ট অ্যালোকেট করছি তখন আমরা পেয়েছিলাম 1,98,000 টাকা। তাহলে আমরা বলতে পারি এই যে 1,98,000 টাকা সেটাই আমার জয়েন্ট কস্ট। অন্যদিকে চেয়ারের জয়েন্ট কস্ট পেয়েছিলাম আমরা যখন পূর্বে করেছিলাম 3,96,000 টাকা। অর্থাৎ টোটাল জয়েন্ট কস্ট ছিল 5,94,000 টাকা প্রোডাকশন মেথড অনুযায়ী। আচ্ছা, এখন এই জয়েন্ট কস্ট 1,98,000 টাকা যেটা হলো টোটাল 30,000-এর জন্য, কিন্তু আমরা অলরেডি সোল করছি 25,000। সো আমি যদি কস্ট অফ গুডস সোল্ড মানে যতটুকু সেল করবো অর্থাৎ 25,000 কোয়ান্টিটির জন্য সোল্ড কত ততটুকু বের করতে হবে। ততটুকু সোল কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদেরকে ইনভেন্টরি যে 5,000 আছে সেই 5,000-এর কস্টটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো প্রকৃত কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এই আমার 25,000 কোয়ান্টিটির জন্য সোল্ডের জন্য কতটুকু কস্ট হলো। সেজন্য ইন্ডিং ইনভেন্টরি যদি আমরা বাদ দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে আমার এই 1,98,000 টাকা, এই 1,98,000 টাকা যে জয়েন্ট কস্ট হলো সেটা টোটাল 30,000, 30,000 কোয়ান্টিটির জন্য হয়েছে। বাট আমার 5,000 কোয়ান্টিটিকে আমি আলাদা করতে চাচ্ছি। তো 1,98,000 ভাগ 30,000 মাল্টিপ্লাই করতে হবে 5,000 দিয়ে, যেহেতু 5,000 ইন্ডিং ইনভেন্টরি, সেই 5,000 ইন্ডিং ইনভেন্টরিকে আমি মাইনাস করে দিতে যাচ্ছি। তাহলে আমার এই যে জয়েন্ট কস্ট যাহা ছিল সেখান থেকে ইন্ডিং বাদ দিয়ে দেবো ইন্ডিং ইনভেন্টরি। তাহলে আমি পেয়ে যাবো কস্ট অফ গুডস হলো আমার 1,65,000 টাকা। তো 3 লাখ রেভিনিউ, 1,65,000 কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা এই কস্ট অফ রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড যখন মাইনাস করব তখন পেয়ে যাব হলো আমাদের ক্রস মার্জিন। একইভাবে চেয়ারের ক্ষেত্রেও আমাদের যেহেতু ইন্ডিং ইনভেন্টরি 90,000-এর জন্য জয়েন্ট কস্ট হয়েছিল 3,96,000 টাকা। এখন এই 3,96,000 টাকা কে যদি আমি ডিভাইড দেই 90,000 ম্যানুফ্যাকচারিং দ্বারা, এখন যেহেতু আমার 80,000 সোল্ড হয়েছে বাকি 10,000 রয়ে গেছে অর্থাৎ ইন্ডিং ইনভেন্টরি, 10,000 ইন্ডিং ইনভেন্টরিকে আমি মাইনাস করতে চাচ্ছি, এই জন্য 10,000-তে মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা পেয়ে যাবো 44,000 টাকা ইন্ডিং ইনভেন্টরি। তো এই ইন্ডিং ইনভেন্টরি আমার টোটাল জয়েন্ট কস্ট 3,96,000 থেকে ইন্ডিং ইনভেন্টরি বাদ দিলে আমি প্রকৃতপক্ষে কস্ট অফ গুডস সোল্ড পাবো 3,52,000 টাকা এই চেয়ারের সাথে সম্পর্কিত। তারপরে আমরা যখন গ্রস মার্জিন বের করবো এই 6,40,000 থেকে 3,52,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাবো গ্রস মার্জিন 2,88,000 টাকা। যেটা চাইলে প্রত্যেকটাকেই আমরা টোটাল করে দেখতে পারি, গ্রস মার্জিন পেয়ে গেলাম। যদি আমাদের প্রশ্নে বলা হয় গ্রস মার্জিন পার্সেন্টেজের কথা, যদি চাই তাহলে আমরা গ্রস মার্জিন পার্সেন্টেজও করতে পারবো। সেক্ষেত্রে গ্রস মার্জিন পার্সেন্টেজ করবো হলো আমরা জানি গ্রস মার্জিন ডিভাইডেড বাই রেভিনিউ। তাহলে আমাদের গ্রস মার্জিন পার্সেন্টেজ পেয়ে যাব, গ্রস মার্জিন পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা। তাহলে প্রোডাকশন মেথড অনুযায়ী আমরা যদি আমরা ইন্ডিং ইনভেন্টরি বের করলাম এবং গ্রস মার্জিন বের করলাম। এ পর্যায়ে আমাদের সেলস মেথড অনুযায়ী আমাদের ইন্ডিং ইনভেন্টরি এবং গ্রস মার্জিন বের করব। সেক্ষেত্রে আমাদের রেভিনিউ, রেভিনিউ রেভিনিউ সেম। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ টেবিল এবং চেয়ারের সেম। যেহেতু সেলস মেথডে আমরা জানি প্রোডাকশন মেথডে প্রোডাক্টটা যখনই প্রডিউস হচ্ছে কমপ্লিট হচ্ছে তখন আমাদের এই এটাকে ইনভেন্টরি থেকে আমরা এটাকে ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু সেলস মেথড বলতেছে যখন সেলস হবে তখন রিকগনাইজ করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমরা সেলস মেথড করতেছি তাহলে প্রোডাক্ট এক্স যেটা বাই প্রোডাক্ট সেটাকেও আমরা কনসিডার করবো টোটাল। কিভাবে আমরা কনসিডার করবো সেক্ষেত্রে আমাদের পূর্বের ন্যায় আমরা জানি আমাদের প্রোডাক্ট প্রডিউস হয়েছে 25,000, প্রত্যেকটা 12 টাকা করে টেবিল 3 লক্ষ টাকা। অন্যদিকে চেয়ার আমাদের প্রোডাক্ট সোল্ড হয়েছে 25,000, প্রত্যেকটা আমাদের 8 টাকা করে প্রশ্নে দেওয়া আছে। তাহলে 2 লক্ষ টাকা, সরি, আর 80,000 সোল্ড হয়েছে। 80,000, 80,000, 90,000 মধ্যে 80,000 সোল্ড হয়েছে। এবং আমরা প্রোডাকশন মেথডে আমরা বাই প্রোডাক্টে কনসিডার করি না, কারণ বাই প্রোডাক্ট আমাদের প্রোডাকশন মেথডে সেলস সময় কনসিডার হবে, কিন্তু সেলস মেথডে আমাদেরকে বাই প্রোডাক্টটাকে আমরা কনসিডার করতেছি। আমাদের 6,000 মধ্যে 5,000 সেল হয়েছে প্রত্যেকটা 1 টাকা করে। তাহলে আমরা বলতে পারি 5,000 টাকা হলো আমাদের 5,000 টাকা রেভিনিউ হয়েছে বাই প্রোডাক্টের জন্য। টোটাল আমাদের যোগফল হবে আহ, দুইটা মেন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট মিলে 9,45,000 টাকা। তাহলে আমাদের টোটাল পেলাম 9,45,000 টাকা। এখন যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড দেখতে চাইবো যে কস্ট অফ গুডস সোল্ড কত এটার, সেক্ষেত্রে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে জয়েন্ট কস্ট অ্যালোকেট যখন করেছিলাম আমরা পূর্বেই যখন সেলস মেথডে জয়েন্ট কস্ট অ্যালোকেট করেছিলাম, একটাতে পেয়েছিলাম 2 লক্ষ আর একটাতে 4 লক্ষ। সেম টাকাটা এখানে চলে আসবে 2 লক্ষ এবং 4 লক্ষ টাকা। মনে রাখতে হবে এই 2 লক্ষ এবং 4 লক্ষ টাকা, এই 2 লক্ষ এবং 4 লক্ষ টাকা যেটা হলো আমাদের সেলস মেথড অনুযায়ী।
কিন্তু এই 2 লক্ষ এবং 4 লক্ষ টাকা হলো টোটাল প্রোডাকশনের জন্য, অর্থাৎ 30,000 এবং 90,000-এর জন্য। কিন্তু এর মধ্যে আমাদের সেল হয়েছে 25,000, তাহলে বাকি 5,000 ইন্ডিং ইনভেন্টরিটাকে এখান থেকে মাইনাস করে দিতে হবে। যে প্রকৃত কস্ট অফ গুডস সোল্ড এই রেভিনিউর সাথে কম্পেয়ারেবল সেটা বের করতে হবে। সেটার জন্য পূর্বের মতন আমাদেরকে 2 লক্ষকে ডিভাইড দিতে হবে 30,000 দিয়ে, এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু 5,000 ইন্ডিং ইনভেন্টরি আমাদেরকে বের করার ইচ্ছা আছে, বের করতে চাচ্ছি। সেম ভাবে আমাদের চেয়ারটার টোটাল কস্ট, জয়েন্ট কস্ট হলো 4 লক্ষ টাকা। সেটাকে ডিভাইড দিতে হবে 90,000 ম্যানুফ্যাকচার, এবং মাল্টিপ্লাই করতে হবে আমার যতটুকু ইন্ডিং ইনভেন্টরি আছে অর্থাৎ 10,000। এখন আমি যদি বলি আমার কস্ট অফ গুডস সোল্ড কত, তাহলে জয়েন্ট কস্ট থেকে, অ্যাভেলেবল কস্ট থেকে ইন্ডিং ইনভেন্টরি বাদ দিব। বাদ দিলে আমি আমার প্রকৃত কস্ট অফ গুডস সোল্ড পাবো, এই রেভিনিউর সাথে সম্পর্কিত, অর্থাৎ আমরা গ্রস মার্জিন পেয়ে যাব। তাহলে আমরা রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের গ্রস মার্জিনটা পেয়ে যাব। গ্রস মার্জিন আমরা পেয়ে যাব। তাহলে আমাদের গ্রস মার্জিন পেলাম। সেটাকে যদি আমরা গ্রস মার্জিন পার্সেন্টেজ করতে চাই, পূর্বের ন্যায় আমাদের সেক্ষেত্রে গ্রস মার্জিন ডিভাইডেড বাই রেভিনিউ করলেই আমাদের গ্রস মার্জিন পার্সেন্টেজ পেয়ে যাব। গ্রস মার্জিন পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। তাহলে প্রোডাকশন এবং সেলস মেথডের মধ্যে আমরা পার্থক্যটা দেখলাম, যেভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু এই প্রোডাকশন মেথড এবং সেলস মেথডের যদি আমাদেরকে প্রশ্নে বলা হয় যে জার্নাল এন্ট্রিটা দিতে বলা হয়, এই দুই মেথডের জার্নাল এন্ট্রিজ, উভয় মেথডের জার্নাল এন্ট্রিজ যদি করতে হয়, তাহলে আমরা দেখবো যে কিভাবে জার্নাল করতে হয়। এক্ষেত্রে জার্নাল করার জন্য আমাদেরকে বলতে পারে, প্রশ্নে বলে দিতে পারে যে সে ধরনের আমরা ধরে নিলাম এট দ্য টাইম অফ প্রোডাকশন কি ধরনের জার্নাল হবে, এট দ্য টাইম অফ প্রোডাকশন কি ধরনের জার্নাল হবে। সেটা প্রোডাকশন মেথড কিংবা সেলস মেথডে, উভয় মেথডে আমরা, অর্থাৎ জার্নাল এন্ট্রি দেখতেছি প্রোডাকশন মেথড এবং সেলস মেথড উভয় মেথডের জার্নাল ট্রিটমেন্ট কি হতে পারে এট দ্য টাইম অফ প্রোডাকশন এবং এট দ্য টাইম অফ সোল্ড। দুই দুইটা সিচুয়েশনে আমরা দেখবো দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ সেল। অর্থাৎ আমরা উভয় মেথডে দেখবো যে প্রোডাকশন জার্নাল এন্ট্রি কি হবে। যখন আমরা প্রোডাকশন মেথডে দেখবো, শুরুতে আমরা প্রোডাকশন মেথডে দেখি যে প্রোডাকশন মেথড অনুযায়ী এট দ্য টাইম অফ প্রোডাকশনে কি ধরনের জার্নাল এন্ট্রি হতে পারে। যেমন আমরা জানি 6 লক্ষ টাকা আমার জয়েন্ট কস্ট, তো যাহা জয়েন্ট কস্ট আমার প্রসেসে ঢুকিয়ে তাকে আমরা বলি ওয়ার্কিং প্রসেস ডেবিট 6 লক্ষ টাকা। এবং এটা হতে পারে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 6 লক্ষ টাকা, যখন আমার টোটাল জয়েন্ট কস্টটা অ্যালোকেট হলো। এখন পরবর্তীতে বাই প্রোডাক্টের জন্য, বাই প্রোডাক্ট, যেহেতু এখানে একটা বাই প্রোডাক্ট আছে, এই বাই প্রোডাক্টের জন্য প্রোডাকশন মেথডে, যেহেতু আমরা জানি প্রোডাকশন মেথড অনুযায়ী বাই প্রোডাক্টটাকে যখন প্রোডাক্ট প্রডিউস হবে, কমপ্লিট হবে, তখনই রিকগনাইজ করতে হয়। তো যেহেতু রিকগনাইজ করতে হবে, তখন আমাদের জার্নালটা হবে, এই যে ওয়ার্কিং প্রসেস যেটা ডেবিট ছিল, পুরো ওয়ার্কিং প্রসেসটা এই মুহূর্তে হয়ে যাবে ক্রেডিট। ক্রেডিট হবে টোটাল 6 লক্ষ টাকা। এই ক্রেডিটটাকে আমরা, আমাদের পরবর্তীতে এটা 3টা ভাগে ভাগ হয়েছে। কিভাবে যে ওয়ার্কিং প্রসেসে ক্রেডিটের কারণে, অর্থাৎ ওয়ার্কিং প্রসেস থেকে আমরা 3টা প্রোডাক্ট পেয়েছি। এর মধ্যে মেন প্রোডাক্ট টেবিল X, Y, আমরা পেয়েছি মেন প্রোডাক্ট চেয়ার, বাই প্রোডাক্ট এক্স। তাহলে আমরা বলতে পারি যে ফিনিশ গুডস ইনভেন্টরি মেন প্রোডাক্ট টেবিল, ফিনিশ গুডস ইনভেন্টরি মেন প্রোডাক্ট চেয়ার, ফিনিশ গুড ইনভেন্টরি বাই প্রোডাক্ট এক্স। অর্থাৎ এই 6 লক্ষ টাকা ডিস্ট্রিবিউট হয়েছে এর মধ্যে। তাহলে আমরা যদি এইভাবে করি, তাহলে আমরা বলতে পারি যে 6 লক্ষ টাকা কিভাবে পেলো আমাদের ফর বাই প্রোডাক্টের জন্য। অর্থাৎ এই যে বাই প্রোডাক্টে আমরা অলরেডি জানি যে সাথে সাথে রিকগনাইজ হবে যখনই প্রোডাক্ট প্রডিউস হবে, রিকগনাইজ হবে তার সেলস ভ্যালুতে। তাহলে 6,000 ইন্টু 1 টাকা সেলস ভ্যালু হবে 6,000 টাকা।
তো বাকি যে টাকাটা থাকে অর্থাৎ 5,94,000 টাকা, তো সেই 5,94,000 আমার যাবে টেবিল এবং চেয়ারে। তো আমরা দেখি পূর্বে আমরা কি করেছিলাম, যে পূর্বে যখন আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করেছিলাম, তখন আমরা দেখছিলাম প্রোডাকশন মেথডে জয়েন্ট কস্ট টেবিলে যায় 1,98,000, চেয়ারে যায় 3,96,500 টাকা। তাহলে আমরা এখানে টেবিলে যাবে আমার 1,98,000 টাকা, এবং চেয়ারে যাবে 3,96,500 টাকা। এগুলো প্রত্যেকটা হবে আমাদের ডেবিট, অর্থাৎ ফিনিশ গুড ডেবিট হচ্ছে, এবং ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে ক্রেডিট। এবং আমরা দেখব এই তিনটার সমন্বয়ে এই তিনটার যোগফল হবে 6 লক্ষ টাকা। তিনটার যোগফল হবে 6 লক্ষ টাকা। এটা হলো আমাদের প্রোডাকশন মেথডে এভাবে করতে হবে যখন আমরা প্রোডাক্টটা প্রডিউস করব, at the টাইম অফ প্রোডাকশন। সেম কাজটা যদি আমরা সেলস মেথডে করি, তখন আমার ওয়ার্কিং প্রসেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট সেম হবে। ওয়ার্কিং প্রসেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট সেম। কিন্তু আমার বাই প্রোডাক্টের জন্য, এই যে বাই প্রোডাক্টের জন্য, বাই প্রোডাক্টের জন্য পূর্বে যেমন আমরা একটা এন্ট্রি দিয়েছিলাম, এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না। কারণ আমরা বলেছিলাম সেলস মেথডে যখন প্রোডাক্ট প্রডিউস হবে তখন কিছুই করবো না, যখন সেলস হবে তখনই আমরা রিকগনাইজ করবো। এই জন্য এখানে কিছু করা হবে না। কিন্তু আমাদের জয়েন্ট প্রসেসের জন্য, জয়েন্ট প্রসেসের জন্য আমরা এখানে ফর বাই প্রোডাক্ট না দিয়ে আমরা বলতে পারি ফর বাই অ্যান্ড জয়েন্ট প্রসেস, ফর বাই অ্যান্ড জয়েন্ট প্রোডাক্ট, ফর বাই অ্যান্ড জয়েন্ট প্রোডাক্ট দুইটার জন্যই আমাদের যেহেতু এখানে এন্ট্রিটা দেওয়া হয়েছিল ফর বাই অ্যান্ড জয়েন্ট প্রোডাক্ট। তো বাই প্রোডাক্টের নো এন্ট্রি, কিন্তু জয়েন্ট প্রোডাক্টের জন্য আমাদেরকে এন্ট্রি দিতে হবে। সেটা হবে এবং ওয়ার্কিং প্রসেস ক্রেডিট। সেটা কিভাবে করতেছি, সেক্ষেত্রে ওয়ার্কিং প্রসেস আমাদের যত টাকা ছিল ডেবিট, এই ডেবিটটাকে পুরোটাকে আমাদের ক্রেডিট করতে হবে, অর্থাৎ 6 লক্ষ টাকা ক্রেডিট। এবং আমরা পূর্বেই যখন জয়েন্ট প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করছিলাম, সেলস বিল স্প্লিটের মধ্যে, তখন 2 লক্ষ এবং 4 লক্ষ টাকা ডিস্ট্রিবিউট করছিলাম। অর্থাৎ টেবিলে টেবিলে ফিনিশ গুডে যাবে 2 লক্ষ টাকা, এবং চেয়ারে ফিনিশ গুডে দেবে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। তাহলে আমরা দেখলাম যে যখন আমরা সেলস মেথডে করব তখন বাই প্রোডাক্টের জন্য কোনো এন্ট্রি হবে না, তখন এই ওয়ার্কিং প্রসেস টোটাল টাকাটাই চলে যাবে আমার ফিনিশ গুডের মেইন প্রোডাক্টে। কিন্তু যখন আমরা প্রোডাকশন মেথডে করব, তখন ওয়ার্কিং প্রসেসের যে জন্য বাই প্রোডাক্টের অংশটা, এই যে বাই প্রোডাক্টের অংশটা যাবে, এটা হলো বাই প্রোডাক্টের অংশ। বাই প্রোডাক্টেরটাকে আমরা রিকগনাইজ করব। আর এই দুইটা হলো আমাদের সেলস এফজি, যেটা আমরা বলতে জয়েন্ট প্রোডাক্টের অংশ। জয়েন্ট প্রোডাক্টের অংশটা জয়েন্ট প্রোডাক্টের অনুযায়ী ফিনিশ গুডে আমরা রিকগনাইজ করবো। কিন্তু যখন সেলসে, এটা হলো প্রোডাকশন টাইমে, এখন যখন আমরা সেলের মুহূর্তে হবে, তখন প্রোডাকশন মেথডে কি করবো আমরা সেটা দেখি। ফর বাই প্রোডাক্ট আমরা এখন দেখতেছি যে এট দ্য টাইম অফ সেলের ক্ষেত্রে আমাদের কি ধরনের জার্নাল হবে, যখন আমরা যখন আমরা প্রোডাকশন মেথডে করব, তখন এট দ্য টাইম অফ সেলে কি ধরনের জার্নাল হবে ফর বাই প্রোডাক্টের জন্য, এবং ফর জয়েন্ট প্রোডাক্টের জন্য কি ধরনের জার্নাল হবে। সেম কাজটা যখন আমরা সেলস মেথডে করব, তখন বাই প্রোডাক্টের জন্য কি জার্নাল হবে, এবং জয়েন্ট প্রোডাক্টের জন্য কি ধরনের জার্নাল হবে, এই দুটা জার্নাল দেখবো। এখন আমরা যখন বাই প্রোডাকশন মেথডে সেলের জন্য যখন জার্নাল দিব, তখন আমাদের বাই প্রোডাক্টের জন্য আমরা জানি 6,000 কে আমরা ইন্ডিং ইনভেন্টরিতে 6,000 কে আমরা ইন্ডিং ইনভেন্টরি রিকগনাইজ করছি। এই 6,000-এর মধ্যে 5,000 সেল হয়েছে। তো যেহেতু সেল হয়েছে, সেহেতু আমরা বলতে পারি ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এবং যেহেতু ফিনিশ গুডকে ওই সময় ডেবিট করেছিলাম, এই যে ফিনিশ গুড বাই প্রোডাক্ট ডেবিট, এই ফিনিশ গুড বাই প্রোডাক্টকে এখন আমরা করবো হলো ক্রেডিট। ফিনিশ গুড বাই প্রোডাক্টকে করবো ক্রেডিট। ক্রেডিট কত টাকা, যেহেতু 6,000 মধ্যে 5,000 সেল করছি, 5,000 টাকা ফিনিশ গুড বাই প্রোডাক্টকে ক্রেডিট করতে হবে, 5,000 টাকা।
তাহলে আমাদের ইন্ডিং ইনভেন্টরিতে থাকবে 6,000-এর মধ্যে 5,000 সেল হয়ে গেল, আর 1,000 টাকা আমাদের ইন্ডিং ইনভেন্টরি থাকবে। আর জয়েন্ট প্রোডাক্টের জন্য, অর্থাৎ অন্য যে প্রোডাক্ট টেবিল এবং চেয়ারের জন্য, আমাদের জার্নাল দিতে হবে প্রথমত পারপেচুয়াল মেথড অনুযায়ী অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। এখানে সেলস রেভিনিউটিকে দুইটা ভাগে ভাগ করবো, একটা হলো টেবিল, একটা হলো চেয়ার। চেয়ার্স দুটা হবে আমাদের ক্রেডিট, সেলস রেভিনিউ হয় ক্রেডিট, আমরা জানি। এবং পারপেচুয়াল মেথড অনুযায়ী সাথে সাথে আমাদেরকে একটা কস্ট অফ গুডস সোল্ড জানা দিতে হয়, যেটা হবে কস্ট অফ গুডস সোল্ড টেবিলের জন্য টেবিল ডেবিট, এবং ফিনিশ গুড টেবিল ক্রেডিট। এবং চেয়ারের জন্য আরেকটা জানা দিতে হবে সেম, চাইলে আমরা একসাথে করতে পারি। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড চেয়ার ডেবিট, ফিনিশ গুড চেয়ার্স ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা এখন প্রোডাকশন মেথডে করতেছি, অলরেডি বাই প্রোডাক্টের আমরা সেলের সময় যে জার্নাল সেটা দিয়ে দিছি, এখন জয়েন্ট প্রোডাক্টের জন্য কি করতে হবে সেটা আমরা দিব। তো আমরা জানি ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবলে আমরা যখন রেভিনিউ ক্রস মার্জিন করেছিলাম তখন টোটাল সেল করেছিলাম 9,40,000 টাকা। এর মধ্যে আমরা বলেছিলাম যে ইন্ডিং ইনভেন্টরিতে আমাদের আছে 33,000 এবং 44,000 টাকা, এবং আমাদের অ্যাকচুয়ালি কস্ট অফ গুডস সোল্ড হয়েছিল 1,65,000 এবং 3,52,000 টাকা। তাহলে আমরা যখন এখন বলবো যে 3 লক্ষ টাকার টেবিলে আমরা সোল্ড করছি চেয়ারে 6,40,000, তখন কস্ট অফ গুডস সোল্ড হবে একটা জন্য 1,65,000, একটা হলো 3,52,000 টাকা, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম। তাহলে আমাদের জার্নালটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, টেবিল এবং চেয়ার। তো সেলস রেভিনিউ ক্রেডিট টেবিলে ছিল কত আমরা দেখি, আমরা যখন ক্যালকুলেশন করছিলাম 3 লক্ষ এবং 6,40,000 টাকা। তাহলে আমরা বলতে পারি ক্রেডিট হবে 3 লক্ষ, 6,40,000। এই দুইটার যোগ করে যা পাবো সেটাই হবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, 9,40,000 টাকা। এখন যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে চাই, আমরা পূর্বেই ক্যালকুলেশন করেছিলাম যখন আমরা গ্রস মার্জিন করেছিলাম, যে টেবিলের জন্য আমাদের কস্ট অফ গুডস সোল্ড হয়েছিল 1,65,000 টাকা। সো যেহেতু কস্ট অফ গুডস সোল্ড 1,65,000 টাকা টেবিলের জন্য হয়েছিল, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 1,65,000 টাকা, এবং ক্রেডিট হবে ফিনিশ গুড ক্রেডিট হবে 1,65,000 টাকা। ঠিক তেমনি চেয়ারের কস্ট অফ গুডস সোল্ড ছিল 3,52,000 টাকা, তাহলে 3,52,000 টাকা ডেবিট কস্ট অফ গুডস সোল্ড চেয়ারের জন্য, এবং ফিনিশ গুডের জন্য 3,52,000 টাকা ক্রেডিট। সেম কাজটা আমাদের প্রোডাকশন মেথডে যখন আমরা করবো এইভাবে করবো। ঠিক এখন আমরা যখন সেলস মেথডে আমরা যখন করবো, সেলস মেথডে যখন আমাদের এট দ্য টাইম অফ সেল জার্নাল গুলা কেমন হবে আমরা সেটা দেখবো। তখন আমাদের বাই প্রোডাক্টের জন্য জার্নাল সেম হবে, এখন রিসিভেবল ডেবিট, কিন্তু এক্ষেত্রে এই ফিনিশ গুড, যে ফিনিশ গুডটাকে আমরা যখন ক্রেডিট করছিলাম যখন আমরা প্রোডাকশন মেথডে, কারণ প্রোডাকশন মেথডে আমরা ফিনিশ গুড বাই প্রোডাক্ট নামে একটা রিকগনাইজ করেছিলাম। এখানে যেহেতু আমরা ফিনিশ সেলস মেথডে যেহেতু আমরা পূর্বে রিকগনাইজ করি না, তাহলে আমরা সরাসরি সেলস রেভিনিউ এক্স বা প্রোডাক্ট এক্স লিখে ক্রেডিট করতে হবে, অর্থাৎ এখানে ফিনিশ গুড আকারে আমরা ক্রেডিট করবো না। যতটুকু সেলস করবো, আমরা যদি 5,000 সেলস করছি, পাঁচ পাঁচ একটা করে, তাহলে 5,000 ডেবিট, 5,000 ক্রেডিট। তাহলে এটা হলো আমাদের ডিফারেন্স, পূর্বের ন্যায় এটা হলো আমাদের ডিফারেন্স। অন্যদিকে জয়েন্ট প্রোডাক্টের জন্য আমাদের সেম জার্নাল গুলো হবে, কিন্তু ফিগার চেঞ্জ হবে। এক্ষেত্রে সেম জার্নাল, সেম রেভিনিউ যেহেতু আমরা আর্ন করছিলাম, সেলস রেভিনিউ ক্রেডিট 3 লক্ষ, চেয়ার ক্রেডিট 6,40,000, টোটাল মিলে হবে 9 লক্ষ টাকা, যেটা আমরা এই যে যখন গ্রস মার্জিন করেছিলাম তখন দেখছিলাম। কিন্তু যখন আমরা গ্রস মার্জিন করেছিলাম তখন দেখছিলাম কস্ট অফ গুডস সোল্ড একটা হলো 1,66,667, আর একটা হলো 3,55,555। সো এই ফিগারটা এখানে চেঞ্জ হবে, অর্থাৎ সেলস রেভিনিউ দুইটা একসাথে যোগ করলাম, পরে কস্ট অফ গুডস সোল্ড টেবিলের জন্য কস্ট অফ গুডস সোল্ড ছিল 1,66,667। সো ফিনিশ গুড সেম, যেহেতু পূর্ব ফিনিশ গুডের সেম হবে ক্রেডিট। আমাদের কস্ট অফ গুডস সোল্ড চেয়ারের জন্য ছিল 3,55,556। সো সেম ফিনিশ গুডটা ক্রেডিট হবে 3,55,556। তাহলে আমাদের এখানে অ্যামাউন্টের কিছু ডিফারেন্স আছে। সো আমরা দেখলাম প্রোডাকশন মেথড এবং সেলস মেথডে
প্রোডাকশন মেথড এবং সেলস মেথডে যখন আমরা জয়েন্ট প্রোডাক্টটাকে অ্যালোকেট করি তখন একটু ডিফারেন্স, এবং যখন ক্রস মার্জিন করি সেখানেও ডিফারেন্স, এবং যখন জার্নাল করব তখন আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হলো এট দ্য টাইম অফ সেলস আর একটা হলো এট দ্য টাইম অফ প্রোডাকশন। এট দ্য টাইম অফ সেলস এবং এট দ্য টাইম অফ প্রোডাকশন উভয় ক্ষেত্রে কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে দুইটা মেথডে। সো এইভাবে আমরা বাই প্রোডাক্টের ট্রিটমেন্ট গুলো করতে পারি। সো এখন একটা প্রশ্ন আসতে পারে, কোন মেথডটা বেস্ট, প্রোডাকশন মেথড নাকি সেলস মেথড, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে বলা যায় প্রোডাকশন মেথডটাকে আমরা বলতে পারি যে প্রোডাকশন মেথডটা, যেহেতু প্রোডাকশন মেথডে যখনই আমাদের প্রোডাক্ট কমপ্লিট হচ্ছে তখনই আমরা রিকগনাইজ করতেছি। তো যখনই আমরা প্রোডাক্টটা কমপ্লিট হচ্ছে তখনই রিকগনাইজ করতেছি, তাহলে এটা কনসেপচুয়ালি কারেক্ট বলা যাবে। কারণ কনসেপচুয়ালি কারেক্ট কারণ হলো ম্যাচিং প্রিন্সিপাল, অর্থাৎ হুইচ মেথড বেস্ট। যদি আমাদের একটা এরকম প্রশ্ন আসে তখন আমরা বলবো যে প্রোডাকশন মেথড ম্যাচিং প্রিন্সিপালকে কনসেপচুয়ালি কারেক্ট কারণ এটা ম্যাচিং প্রিন্সিপালকে ম্যাচ করে, কজ ম্যাচিং প্রিন্সিপাল। অন্যদিকে সেলস মেথডটাকে আমরা বলতে পারি এটা সিম্পল, খুবই সিম্পল। সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি এটা খুবই সিম্পল একটা মেথড। সো এইভাবে আমরা জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের ম্যাথ ম্যাথগুলো আমরা এভাবে কাজ করতে পারি। তো তো জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের পার্ট ওয়ান এবং পার্ট ওয়ানে আমরা আলোচনা করলাম জয়েন্ট প্রোডাক্ট সম্পর্কে, এবং পার্ট টুতে আজকে আমরা আলোচনা করলাম বাই প্রোডাক্টের। এখানে আমরা আলোচনা করলাম বাই প্রোডাক্টের দুইটা অংশ, দুইটা মেথডে করা যায়, প্রোডাকশন মেথড এবং সেলস মেথড। উভয় মেথডে কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হয় এবং জার্নালের ইম্প্যাক্ট গুলো আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ।